ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঢাকা 17 আসনে বাতিল ঘোষণা করা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বড় ধাক্কা খেল বিএনপি। দলটির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল ও অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার চলুন আর কথা না বেরিয়ে তারেক রহমানের মনোনয়নপত্র যে বাতিল এবং তিনি যে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন সেই ভিডিওটা, সেই ডকুমেন্টসটা আসুন আমরা দেখি। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ দর্শক আপনাকে জানাই স্বাগতম। দর্শক, শেষ মুহূর্তে ঢাকা 17 আসনে তারেক রহমানের মনোনয়ন নিয়ে কেমন কাণ্ড ঘটে গেল দর্শক, যেটা শুনলে কিন্তু দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন। কার ষড়যন্ত্রে এই চমকপ্রদ ঘটনাটি ঘটলো দর্শক? তবে কি নির্বাচনে অংশ নিতে পারবেন না ঢাকা 17 আসন থেকে তারেক রহমান? হ্যাঁ দর্শক, সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ আমরা দেখাবো। তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, কারণ ইতিমধ্যে দর্শক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে শহরে শহরে কিন্তু বিষয়টি নিয়ে একেবারে তোলপাড় কাণ্ড শুরু হয়ে গেছে। আলোচনার সমালোচনার কমতি নেই। তবে কি দ্বৈত নাগরিকত্বের কারণেই সমস্যায় পড়েছেন তারেক রহমান, নাকি সম্পদের হিসাব নিয়ে গরমিল থাকার কারণেই? যেটার উত্তর দর্শক আপনারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। কারণ দর্শক আজকের নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু আপনারা বিস্তারিত শুনলেই কিন্তু বুঝতে পারবেন। তাই চলুন কথা বাড়িয়ে মূল্যবান সময়টুকু এখানে নষ্ট না করে আমরা শুরু থেকে আপনাকে সেই গুরুত্বপূর্ণ নিউজটি আগে দেখিয়ে নিয়ে আসি। নির্বাচনী ময়দানে বিশাল ভূমিকম্প। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বড় ধাক্কা খেল বিএনপি। দলটির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল ও অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কিন্তু কেন এই সিদ্ধান্ত? দ্বৈত নাগরিকত্ব নাকি হলফনামায় ভুল তথ্য? কি আছে কমিশনের সেই লাল খাতায়? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। আমাদের সহকর্মী এবং রাজনৈতিক বিশ্লেষকদের সংগৃহীত তথ্য অনুযায়ী তারেক রহমানের মনোনয়ন বাতিলের পেছনে দুটি প্রধান কারণ উঠে এসেছে। প্রথমত, লন্ডন এবং বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও তিনি হলফনামায় তা গোপন করেছেন। দ্বিতীয়ত, সম্পদের হিসেবে বড় ধরনের গরমিল। ঢাকার অভিজাত এলাকায় যে বাড়ির দাম প্রায় 5 কোটি টাকা, হলফনামায় তার দাম দেখানো হয়েছে মাত্র 30 লক্ষ টাকা। আইন অনুযায়ী হলফনামায় অসত্য তথ্য প্রদান এবং বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে কোনো ব্যক্তি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারান। তারেক রহমানের এই মনোনয়ন নিয়ে খোদ বিএনপির ভেতরেও শুরু হয়েছে নানা গুঞ্জন। দলের নেত্রী রুমিন ফারহানা এক বক্তব্যে বিদেশি নাগরিকত্ব নিয়ে থাকা ব্যক্তিদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন। আইনজীবীরা বলছেন, বাংলাদেশের আইন সবার জন্য সমান, চাই তিনি দলের প্রধান হন বা সাধারণ মানুষ। এদিকে তারেক রহমানের মনোনয়ন বাতিলের খবরের মাঝেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর জরিপ। দেশের 5টি শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়ের 87,000 মেধাবী শিক্ষার্থীর অংশগ্রহণে হওয়া ছাত্র সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে জামায়াত সমর্থিত প্যানেলে। ফেসবুকের পোল জরিপে বিএনপি এগিয়ে থাকলেও মাঠ পর্যায়ের এই জেন জি ভোটারদের রায় বলছে অন্য কথা। 90 দশকের মতোই ছাত্র সংসদের এই ফলাফল কি 2026-এর জাতীয় নির্বাচনের আগাম বার্তা দিচ্ছে? শিক্ষিত তরুণরা কি তবে পুরনো কর্তৃত্ববাদ ছেড়ে নতুন কোনো শক্তির দিকে ঝুঁকছে? তারেক রহমানের মনোনয়ন বাতিল বিএনপির জন্য এক বিশাল রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে তিনি কি ফিরতে পারবেন, নাকি মাঠের লড়াইয়ে বিএনপি পিছিয়ে পড়বে জামায়াত ও অন্যান্য জোটের কাছে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, তারেক রহমানের মনোনয়ন বাতিল কি সঠিক সিদ্ধান্ত? বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ক্রমান্বয়ে এত জটিল আকার ধারণ করছে, এরকম জটিল আকার ইতিপূর্বে কখনোই ধারণ করেনি। আপনারা জানেন, দুই দেশের নাগরিকত্ব অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে জামায়াতের বেশ কয়েকজন প্রার্থিতা বাতিল করা হয়েছে। অপরদিকে সেই একই কারণে বিএনপির কয়েকজন প্রার্থিতা গ্রহণ করা হয়েছে, অনুমোদন করা হয়েছে। তাহলে বিষয়টা কি এক দেশে দুই রোদ এরকম দাঁড়ালো না? কিন্তু এইটা তো হওয়ার কথা না। এইটা যদি হয় তাহলে সে দেশে লেভেল প্লেইং ফিল্ড থাকলো কি করে, এবং সরকার এবং ইসি কি করে একটা সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেবে? অথচ তারা বারবার এই কথাটি বলছে এবং মানুষকে এটি আশ্বস্ত করতে চাচ্ছে যে তারা একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার মাধ্যমে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেবে। অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে পৃথিবীর সেরা একটি নির্বাচন তারা করবে। আমরা যদি কুমিল্লার আব্দুল আওয়াল মিন্টুর কথা বলি, তার আছে দ্বৈত নাগরিকত্ব, তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। অপরদিকে ঠিক সেই একই কোন রকম কোন দাড়ি কমা সেমিকোলন কিচ্ছু হেরফের নাই, একই কারণে কুড়িগ্রামের মাহবুব আলম সালেহিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
এরকম আরো বেশ কয়েকজনের ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটেছে। সর্বশেষ এই বিষয়টা এসে ঠেকেছে তারেক রহমান পর্যন্ত। তারেক রহমান তিনি লন্ডনের নাগরিক, এই ব্যাপারে শক্ত প্রমাণ রাজনৈতিক বিশ্লেষকদের হাতে এসেছে এবং সাংবাদিকদের হাতে এসেছে। তারা শক্ত প্রমাণ নিয়ে ইসির কাছে আবেদন করেছে যে এই যে তারেক রহমান সে লন্ডনের নাগরিক, এইটা সে তার হলফনামায় উল্লেখ করে নেই, এই বিষয়টি সে এড়িয়ে গেছে। সুতরাং হলফনামায় কেউ যদি অসত্য তথ্য দেয় তাহলে বাংলাদেশের আইনে সে নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত হয়, এবং কেউ যদি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করে থাকে সেও নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত হয়। এখন যেহেতু জামাতের মাহবুব আলম সালেহিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, আপিল শুনানি চলছে, আবার ওই একই কারণে বিএনপির আব্দুল আল মিন্টুটা গ্রহণ করা হয়েছে, তারেক রহমানেরটাও গ্রহণ করা হয়েছে। এখন কেউ একজন ইসিতে তারেক রহমানের নামে একটা মামলা ঠুকে দিছে যে এইটা এই সমস্যা। এখন এখানে কি সমস্যা সেইটার ব্যাপারে আমি একেবারে ডকুমেন্টস সহ আপনাদেরকে দেব, আপনারা দলিল প্রমাণ সহ হাতে নাতে প্রমাণ পাবেন। তার আগে বিএনপির বর্তমান রাজনীতি কোন পর্যায়ে চলে গেছে, তারা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে এবং কোন ধরনের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, এতদিন আমরা বুঝতে না পারলেও সম্প্রতি তাদের কিছু কার্যক্রমে, কিছু কথাবার্তায়, তাদের নেতাকর্মীদের কিছু অ্যাক্টিভিটি ভিজনের মাধ্যমে আমাদের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে। তারা তাদের নেতাকর্মীদের মাঠে নামিয়ে দিয়েছে না ভোটের ক্যাম্পেইন করতে, তারা তাদের নেতাকর্মীদের মাঠে নামিয়ে দিয়েছে যে বিএনপি এবং আওয়ামী লীগ যে এক, এইটা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বোঝাও এবং আওয়ামী লীগ যাতে বিএনপিতে ভোট দেয় এর জন্য তারা এমন ভাবে ক্যাম্পেইন করছে এবং গ্রামে গ্রামে ভোট চাচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপি একদম এক, কোনো পার্থক্য নাই। এই মুহূর্তে বিএনপি কে ভোট দেওয়া মানেই আওয়ামী লীগকে ভোট দেওয়া। এক নেতা, শ্রীবর্দী উপজেলার এক নেতা, তিনি কিভাবে ভোটে জয়যুক্ত হলে কত বড় ক্ষতি হবে আওয়ামী লীগ এবং বিএনপির জন্য সেটা বোঝাচ্ছেন। তারপরে ওই যে একজন মহিলা চট্টগ্রামের দিকে, সম্ভবত তার ভাষা বলে দিল চট্টগ্রাম, সে বোঝাচ্ছে যে না, আপনারা ভাবেন না যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ আছে। এখন ধানের শীষে ভোট দেয়া, বিএনপি কে ভোট দেয়া মানেই আওয়ামী লীগে ভোট দেয়া। 10 বছর পরে হলেও এই বিএনপির হাত ধরেই আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, নেত্রীকে তারা ফিরিয়ে আনবে, এই কথা তারা দিয়েছে। আবার ওদিকে ওই যে চাঁপাইনবাবগঞ্জের হারুন, ওই যে এই যে মানে সংসদ ভবনে, ম্যানেজড সংসদে, অবৈধ সরকারের সংসদে গিয়ে কোথায় কোথায় কোরআনের আয়াত ঝাড়তো, সে দেখেন আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে থানা ঘেরাও করা হবে। এটি তাদের বর্তমানের রাজনীতি। প্রত্যেক জায়গায় ক্যাম্পেইন তারা করছে, না ভোটের ক্যাম্পেইন করছে, আওয়ামী লীগকে কিভাবে নির্বাচনে আনা যায়, এবং তারা জামাত ইসলাম তাদের কাছে নিরাপদ না, তাদের কাছে নিরাপদ হচ্ছে তারা আওয়ামী লীগ এবং বিএনপি দুইজন মিলে বাংলাদেশের রাষ্ট্র চালাবে, অন্য কেউ বাংলাদেশে থাকতে পারবে না। লুটপাট করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, যাতে কেউ কোনো বাধা দিতে না পারে। আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে, বিএনপি চাঁদাবাজি করবে, বিএনপি যাবে, আবার আওয়ামী লীগ এসে তাদেরকে তাড়িয়ে দিয়ে আবার তারা চাঁদাবাজি করবে, এরকম 5-10 বছর করে চাঁদাবাজি করবে ভাগে যোগে। যদিও আওয়ামী লীগ কখনোই চায় না যে বাংলাদেশে বিএনপি টিকে থাক, আর এই মেয়াদটা যদি টিকে থাকতো তাহলে আর জীবনে বিএনপি নামক কোনো জিনিস বাংলাদেশে আর থাকতো না। কিন্তু বিএনপি বেমালুম এগুলো ভুলে গেছে। এখন তারা আওয়ামী লীগকে রাজনীতিতে আনার জন্য তাদের নেতা, কেন্দ্রীয় পর্যায়ের নেতারা পর্যন্ত বলছে, হাফিজউদ্দিন আহমেদের বক্তব্য আপনারা শুনেন নাই? বিএনপির কেন্দ্রীয় নেতা তিনি বলছেন যে আমরা সব দলের অংশগ্রহণের নির্বাচন চাই, আমরা চাই আওয়ামী লীগ এবার না হলেও আগামীবার নির্বাচনে অংশগ্রহণ করুক। এই হচ্ছে বিএনপি। বিএনপির প্রত্যেকটি নেতা একই ধরনের কথা বলেছে, অথচ বিগত 17 বছরে আওয়ামী লীগের কোন নেতা বিএনপির নামগন্ধ শুনতে পেরেছে? তারা বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এই ধরনের কথা কোনোদিন শুনেছেন তাদের মুখে? তারা চেয়েছে যে কোনোভাবে বিএনপিকে মাইনাস করে দিতে, বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে, অথচ বিএনপি এসে দেখুন কি করছে। হ্যাঁ, এটার অবশ্য কারণ আছে। এর কারণ হচ্ছে আওয়ামী লীগ 17 বছর ধরে প্রত্যেক জায়গায় তাদের লোক রিক্রুট দিয়েছে। আর ধর্ম ব্যবসার কথা তো আছেই, ধর্ম ব্যবসা তো করছেই। যাই হোক, যে কথাটি বলতে গিয়ে, এই যে বিএনপির একজন নেতা সর্বশেষ মোশাররফ হোসেন ঠাকুর, লোকটাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তার সাথে আমি কবিতা আড্ডায় একটা প্রোগ্রামে পাশাপাশি বসেছিলাম, আমার তো এখন ঘৃণায় বমি আসছে। সেই লোক দেখুন কি বলছে ইসলাম সম্পর্কে, তাদের অবস্থানটা দেখুন। ছাত্র দলের ছেলেপেলেরা, তারা হিজাব পরিহিত নারীদেরকে তারা বারবার হেনস্থা, বোরকা পরা মেয়েদেরকে তারা বিভিন্ন ভাষায় গালিগালাজ, এত নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করেছে। এমনকি ছাত্র দলের এক নেতা তো বলেছে যে ওই শিবিরের, জামাত শিবিরের সন্তান হওয়ার চেয়ে ওইটা মানে দেশের সন্তান হওয়া নাকি তার কাছে অনেক বেশি পুণ্যের কাজ। এতদিন ভাবছিলাম যে হয়তো তারেক রহমান দেশে আসলে এর একটা রাশ টেনে ধরবে এবং এটি বন্ধ হবে, কিন্তু তারেক রহমান আসার পরে মনে হচ্ছে আরো বেশি করে শুরু হয়েছে এবং তারা খুব জোশ নিয়ে এটি শুরু করেছে। এবার চলুন আর কথা না বেরিয়ে, তারেক রহমানের মনোনয়নপত্র যে বাতিল হতে পারে এবং তিনি যে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক, তারেক রহমানের দ্বৈত নাগরিকত্ব, অর্থাৎ তিনি লন্ডনের যে গত 15-16 বছর ছিলেন, সেখানে কি তিনি নাগরিকত্ব ছাড়াই কি ছিলেন? এটা কি কখনো সম্ভব দর্শক? তার মানে তিনি লন্ডনের নাগরিকও
এখন বাংলাদেশে এসেও বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছেন। তাহলে দর্শক বিষয়টা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না? আপনার কি মনে হয়? এর আগেও কিন্তু তারেক রহমানের আইডি কার্ড করা নিয়ে দর্শক যে একটা আলোচনা সৃষ্টি হয়েছিল, যে একদিনের মধ্যে একজন জনগণ কিভাবে দর্শক আইডি কার্ড হাতে পায়, এটা কি আদৌ সম্ভব? আমাদের মতো সাধারণ জনগণরা কি এটা আদৌ কি করতে পারতো? আপনার কি মনে হয়? আর এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে কিন্তু দর্শক একেবারে আলোচনা সমালোচনা কিন্তু পুরো দেশ জুড়ে একেবারে ছয় লাভ। কারণ একটা দলের প্রধান বর্তমানে যাকে চেয়ারম্যান করা হয়েছে দর্শক, তার এই বিষয়গুলো নিয়ে যদি বিতর্ক সৃষ্টি হয় দর্শক, সেক্ষেত্রে এটা তো নির্বাচনের মধ্যে অবশ্যই কিন্তু প্রভাব ফেলবে। যার ফলে দর্শক অন্ততপক্ষে আমি মনে করি একজন দলের প্রধান হিসেবে বিষয়গুলোর প্রতি কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখা জরুরি ছিল। আর যে তথ্যাদিগুলি দর্শক নির্বাচন কমিশনে দেওয়া দরকার ছিল, সেগুলি কিন্তু যথাযথভাবে কিন্তু উপস্থাপন করার দরকার ছিল নির্বাচন কমিশনে, যাতে কোনো বিতর্ক সৃষ্টি না হয় দেশের মধ্যে। কারণ দর্শক আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতে পেয়েছেন অনেকেই কিন্তু দর্শক মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে বিভিন্ন নানা কারণে। সামান্য একটু সমস্যা থাকলেও দর্শক মনোনয়নপত্রকে বাতিল দেখানো হয়েছে। আর যার ফলেই কিন্তু দর্শক এই সিদ্ধান্তগুলি একেবারে বুঝে শুনে কিন্তু নেওয়া দরকার। আর এখন শুধু দর্শক শুধুমাত্র অপেক্ষা ভোটের মাঠের আসল লড়াইয়ে দর্শক কে জয়ী হয়ে আসতে পারবে। আপনার কি মনে হয় দর্শক এই আসন্ন নির্বাচনে কে জয়ী হবে? বাংলাদেশ কার হাতে তুলে দেওয়া হবে, জামায়াত ইসলাম নাকি বিএনপি? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু দর্শক আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং আপনি কাকে পছন্দ করেন সেটা অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আজ এই পর্যন্ত দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।